সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছি। তো আজকে মূলত আমরা ন্যারেশন নিয়ে কাজ করব। আমাদের আজকে ন্যারেশনের 2 নাম্বার ক্লাস। এর আগে ন্যারেশন নিয়ে আমরা প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম। আশা করি সবাই ক্লাসটা করছো। যদি কেউ ক্লাস না করে থাকো তবে ওই ক্লাসটা আগে দেখে নিবা। সো ওই ক্লাসে আমরা গত ক্লাসটাতে লাস্ট ক্লাসে মূলত ন্যারেশন নিয়ে কথাবার্তা বলছিলাম, ন্যারেশন কিভাবে সলভ করতে হয়, রাইট? আজকে মূলত আমরা কথাবার্তা বলবো হচ্ছে প্যাসেজ ন্যারেশন। সো প্যাসেজ ন্যারেশন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আশা করি আজকে প্যাসেজ ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসো শুরু করি। সো আশা করি আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে। এবার প্যাসেজ ন্যারেশন যদি পড়তে হয় তবে প্যাসেজ ন্যারেশনের জন্য কি কি শিখতে হয় একটু ভালো করে বুঝো। মজার বিষয় হচ্ছে প্যাসেজ ন্যারেশন শেখার জন্য খুব বেশি কিছু করতে হয় না, জাস্ট সিম্পলি কয়েকটা কাজ করতে হয়। কি কি করতে হয়? 1 নাম্বার, তোমাকে কিছু সেন্টেন্স, কিছু কানেক্টর শিখতে হবে। কিছু কানেক্টর শিখতে হবে, যেটা তুমি ছোটবেলা থেকে অনেকবার শিখছো। এবং কিছু এক্সপ্রেশন শিখতে হবে, রাইট? কিছু এক্সপ্রেশন। এবার কানেক্টর এবং এক্সপ্রেশনের ব্যাপারটা কিরকম একটু তোমাকে ক্লিয়ার করে দেখো। প্রথম হচ্ছে, ধরো আমরা বলি যে ধরো একটা সেন্টেন্স তোমাকে যদি ওইভাবে করে বলি, আমি লিখলাম করিম সেইড, করিম বলল, কমা দিয়ে ইনভার্ট কমা ওপেন করে লিখলাম আই এম ওয়েল, আমি ভালো আছি। আই এম ওয়েল, আমি ভালো আছি, বলে জি স্যার। এবার যখন ভালো করে রাখো এদিকে, আইস, ধরো গিয়ে বললো করিম সেইট, আমি আরেকটু আচ্ছা অন্য অন্য একটা উদাহরণ দিই, রাইট? আমি অন্যভাবে লিখি, দেখলাম করিম সেইট টু মি, করিম আমাকে বললো, করিম সেইট টু মি, করিম আমাকে বললো হাউ আর ইউ, কেমন আছো? হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এবার আমি উত্তরে দিলাম আই সেইট, অথবা আই রিপ্লাইড, যেটাই বলো, আই সেইট, আমি বললাম আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম ফাইন, আমি ভালো আছি, ফার্স্ট, রাইট? এই যে এটা হয়ে গেছে প্যাস ন্যারেশন। মানে কি, যখন একের বেশি সেন্টেন্স আমাদেরকে সলভ করতে হয় মূলত সেটাই হচ্ছে প্যাস ন্যারেশন। ক্লিয়ার? একের বেশি সেন্টেন্স সলভ করাটাই হচ্ছে মূলত প্যাস ন্যারেশন, আর কিচ্ছু না। ক্লিয়ার? ওকে। এবার এই একের বেশি যখন সেন্টেন্স সলভ করতে যাই তখনই ঝামেলাটা হয়। ধরো সে বলছে আই এম, হি সেইড, সে বললো যে আমি ভালো আছি। আচ্ছা দেখো, ধরো আমি একটু অন্যভাবে আমি এটাকে এ পাশে নিয়ে যাই। হ্যাঁ দেখো, এবার ধরো আমি কথায় কথায় বললাম, এই যে এই বাক্যটা আবার লিখলাম, করিম সেইড, করিম জিজ্ঞেস করলো হাউ আর ইউ, কেমন আছো? হাউ আর ইউ, তুমি কেমন আছো? এবার আমি বললাম আই সেইড, আমি বললাম আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। ফুল স্টপ দিয়ে লিখলাম আই অ্যাম লিটল বিট সিক। এই যে দেখো, প্রথমে আমার একটা কথা হচ্ছে আই এম ফাইন, আমি ভালো আছি, ফুল স্টপ দিয়ে শেষ করে দিয়েছি। এবার আবার বলছি আই এম লিটল বিট সিক। এই যে দেখো, এটা একটা সেন্টেন্স ছিল, এটা একটা সেন্টেন্স ছিল, দুইটা সেন্টেন্স ছিল, বলে জি স্যার। এই দুই সেন্টেন্সকে আমি যখন, দুইটা অ্যাসাইটিভ সেন্টেন্স ছিল এবং দুইটা সেন্টেন্স, এটা দুইটাই অ্যাসাইটিভ সেন্টেন্স। এই দুইটা অ্যাসাইটিভ সেন্টেন্সের মাঝখানে এই ফুল স্টপটা তুলে দিতে যদি চাও তবে সেক্ষেত্রে তোমাকে একটা কানেক্টর বসাতে হবে। ক্লিয়ার? এই কানেক্টরের ব্যাপারটা শিখতে হবে, ঠিক আছে? তাহলে এই কানেক্টরের ব্যাপারটা যদি শিখতে হয় তাহলে চলো একটু দেখি আমরা কানেক্টরের ব্যাপারটা একটু শিখবো। হ্যাঁ, আসো। সো কানেক্টর ব্যাপারটা শিখতে চাই, চলো। বলে স্যার প্রথমত হচ্ছে, যদি কোনো অ্যাসাইটিভ সেন্টেন্স হয়, প্রথমটা ধরো অ্যাসাইটিভ সেন্টেন্স, প্রথম বাক্যের জন্য আমরা সেট লিখি, বলে জি সেট আমরা জানি, প্রথমটার জন্য সেট লিখি, কালকে শিখছিলাম। এরপর আবার যদি অ্যাসাইটিভ সেন্টেন্স আসে তাহলে আমরা লিখি অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট। এরপর আবার অ্যাসাইটিভ আসলে আমরা লিখি ফার্দার অ্যাডেড দ্যাট, রাইট? ফার্দার অথবা অলসো অ্যাডেড দ্যাট, যে কোনো একটা দিলে হয়। ফার্দার অ্যাডেড দ্যাট অথবা অলসো অ্যাডেড দ্যাট। এরপর আবার যদি আসে তখন লিখি আমরা অ্যাগেইন অ্যাডেড দ্যাট, অ্যাগেইন অ্যাডেড দ্যাট। এরপর আবার আসলে আমরা লিখি মোর অ্যাডেড দ্যাট। স্যার এরপর আসার সুযোগ নেই, এতগুলো আসলে ব্যাক টু ব্যাক এতগুলো অ্যাসাইটিভ সেন্টেন্স দেওয়া হয় না। দিলে সর্বোচ্চ একটা দুইটা, খুব বেশি গেলে তিনটা দেওয়া হয়, এর চেয়ে বেশি অ্যাসাইটিভ সেন্টেন্স আসলে দেওয়া হয় না, সুযোগ নেই। একটু বুঝছো? তাহলে স্যার একটু বুঝছি স্যার। আমরা যদি ব্যাক টু ব্যাক অ্যাসাইটিভ সেন্টেন্স দেয়, প্রথম অ্যাসাইটিভের জন্য এটা লিখবো, 2 নাম্বার অ্যাসাইটিভকে যুক্ত করার জন্য এটা, 3 নাম্বারটার জন্য এটা, 4 নাম্বারটার জন্য এটা, 5 নাম্বারটার জন্য এটা, ঠিক আছে? এবার স্যার অ্যাসাইটিভ না দিয়ে যদি অন্য কিছু দেয়, লাইক দ্যাট ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, সেম হিসাব, মজার বিষয়। তো প্রথমটার জন্য অ্যাসাইটিভের জন্য সেট লিখছিলা, এবার তুমি কি করবা? এবার তুমি ধরো ইন্টারোগেটিভ লিখবা। হ্যাঁ, মজার বিষয় দেখো, ইন্টারোগেটিভ লেখার সময় সেট তো হয় না, ইন্টারোগেটিভ কি হয়? বলে আক্সড হয়, বলে জি স্যার। প্রথমটার জন্য আক্সড, পরেরটার জন্য, দ্বিতীয়টার জন্য এই যে অ্যাডেড, এটা চিন্তা থেকে মাথা থেকে বের দাও। তাহলে কি থাকে? 2 নাম্বারটার জন্য তাহলে লিখবা ফার্দার আক্সড অথবা অলসো আক্সড। 3 নাম্বারটার জন্য অ্যাগেইন আক্সড। 4 নাম্বারটার জন্য মোর আক্সড। মানে মাঝখানে এটা বাদ দিয়ে দিবা আর কি। হ্যাঁ, তুমি বলো না স্যার, যদি অ্যাসাইটিভ না হয়, যদি ধরেন কি স্যার ইম্পারেটিভ হলো, তাই ইম্পারেটিভ কি হবে? প্রথমটা আমরা জানি ইম্পারেটিভের প্রথমটা হয় তোমার অর্ডার। হ্যাঁ, প্রথমটা অর্ডার দিলাম, অর্ডার রিকোয়েস্ট প্রপোজ, যেখানে একটা হয় আর কি।
এরপর যদি আবার অর্ডার করে তাহলে লিখবা ফার্দার অর্ডার অথবা অলসো অর্ডার। এবার আবার অর্ডার করলে অ্যাগেন অর্ডার, মোর অর্ডার, রাইট? এবার তুমি যদি দেখো যে না স্যার আমি যদি বলেন আপনার কেউ যে স্যার ধরো লাইক দ্যাট, আপনি বললেন স্যার যদি প্রেট দেয়, ধরেন কি সবগুলো প্রেট দেওয়া আছে, তখন কি করবো স্যার? তাহলে প্রথমটা কি লিখলাম? ধরো প্রথমটা লিখলাম প্রেট, এরপর ধরো আবার প্রেট দেওয়া আছে, যদি এরকম থাকে না, আবার থাকলে কি লিখবা? তাহলে এই আরেকটা পাথ এখান থেকে শুরু করবা, রাইট? তাহলে ফার্দার প্রেট, অলসো প্রেট, অ্যাগেন প্রেট, মোর প্রেট, শেষ। ক্লিয়ার? কথা বুঝে গেছে আশা করি। তারপরে সোজা কথা হচ্ছে, তারপরে সেইড, অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, অ্যাগেন অ্যাডেড দ্যাট, মোর অ্যাডেড দ্যাট, আক্সড, তাহলে ফার্দার আক্সড, অ্যাগেন আক্সড, মোর আক্সড, অর্ডার্ড, ফার্দার, অ্যাগেন, মোর, প্রেড, ফার্দার, অ্যাগেন, মোর, দ্যাটস ইট। এই হচ্ছে কানেক্টরের কথা, বুঝে গেছে? তার মানে যদি ব্যাক টু ব্যাক তুমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করো তাহলে এই কানেক্টরগুলো ইউজ করবা, ব্যাক টু ব্যাক ইন্টারেক্টিভ সেন্টেন্স যদি কানেক্ট করো তাহলে এই কানেক্টরগুলো ইউজ করবা। এই হচ্ছে কথাবার্তা। ক্লিয়ার? কানেক্টর আলোচনা শেষ। এরপরে বাকি থাকে হচ্ছে এক্সপ্রেশনে কিছু ব্যাপার থাকে। এক্সপ্রেশনের ব্যাপারগুলো আসলে টু দ্য পয়েন্টে এভাবে করে না পড়ায় যদি প্র্যাকটিস করার সময় পড়ানো হয় সবচেয়ে ভালো। তারপর আমি একটা বেস ধারণা তোমাকে এখন দিয়ে দিচ্ছি, দেখো আশা করি তুমি বুঝবা। দেখে দিয়ে এবার ভালো করে বুঝো। কথা হচ্ছে স্যার আমাদের কানেক্টরের পরে এক্সপ্রেশনের যে বিষয়টা আমরা জানি যে দেখো ইয়েস থাকলে কি হয়, আমরা পড়ছিলাম ইয়েস থাকলে, আমি একটু কালি চেঞ্জ করে নিই, আমি লিখলাম লাল কালি দিয়ে লিখলাম, বলে ইয়েস থাকলে আমরা জানি ছোটবেলা থেকে দেখছি যে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, বলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, সংক্ষেপে লিখছি। হ্যাঁ, বলে জি স্যার এটা আমরা জানি। এছাড়াও ইয়েস থাকলে আমরা জানি অ্যাগ্রিডও হয়, অ্যাগ্রিড হয়। হ্যাঁ, অ্যাগ্রিড হয় কখন? রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ হয় কখন? ভালো করে বুঝো। আমি বললাম ভালো করে দেখো, আমি কাউকে প্রশ্ন করলাম ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট, তুমি তোমার সকালবেলা নাস্তা করো? সে বললো ইয়াস করি। কিংবা আমি বললাম ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করতে পারো? ও বললো ইয়াস করতে পারি। এই যে দেখো আমি তাকে বললাম, একটা প্রশ্ন করলাম, সে উত্তর বললো ইয়াস। যখন কোনো প্রশ্নের উত্তর ইয়াস হয় তখন ইয়াসের পরিবর্তে আমরা লিখি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। বুঝছি? জি স্যার। সেম প্রসিজিওরে যদি কারো প্রশ্নের উত্তর প্রশ্ন করছে সে উত্তরে বলছে নো, তখন এটার জন্য আমরা লিখি রিপ্লাই ইন দ্য নেগেটিভ। কি লিখি? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ঠিক আছে? এবার ধরো আমি প্রশ্ন করি নাই, কিরকম দেখো ব্যাপারটা। ধরো বিষয়টা হচ্ছে ওই যে তোমাকে যদি এভাবে বলি আমি, ধরো আমরা হয়তো বা শুনছি বায়ান্নের ভাষা আন্দোলনের আগে কথাগুলো শুনছিলাম, বায়ান্নের ভাষা আন্দোলন কেন্দ্রিক ওই যে মোহাম্মদ আলী জিন্না বোধ হয়, সে এসে বলছিল যে উর্দু কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই কথা বলার পরে ওইখানকার উপস্থিত স্টুডেন্টরা তারা বলছিল নো, না এটা হবে না, এটা হবে না, মানে বাংলা হবে এদেশের রাষ্ট্রভাষা। এখন দেখো ও বলছে যে উর্দু হবে দেশের পাকিস্তানের রাষ্ট্রভাষা। ও কি কোনো প্রশ্ন করছে? বলে না তো স্যার। প্রশ্ন করছে যে আচ্ছা পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হইলে ভালো হয়, হ্যাঁ উর্দু হলে কি ভালো হবে? ওরা বলছে ইয়েস, ওরা বলছে নো, না এটা তো বলে নাই। ও জাস্ট ওর একটা কথা বলছে, স্টুডেন্টরা না বলছে, রাইট? এখন আমি ধরো একটা কথা বললাম, আমি তোমাকে বললাম ঠিক আছে তুমি আজকে দুপুরে তিত করলা দিয়ে ভাত খাবা। তুমি বললাম যে না আমি খাবো না, তিত করলা দিয়ে ভাত খাবো না। আমি কিন্তু তোমাকে প্রশ্ন করিনি, তুমি জাস্ট আমি একটা কথা বলছি, তুমি যে আমাকে নো বলতেছো। কিংবা আমি জাস্ট একটা কথা বললাম, আমি বললাম যে এই যে একটু আগে বললাম ধরো তোমার মা তোমার বলছে যে আজকে দুপুরবেলা তিত করলা দিয়ে ভাত খাবা। হ্যাঁ, এখন এই যে তুমি এই কথার প্রেক্ষিতে তুমি কি করলা? তুমি বললা ইয়াস, হ্যাঁ ঠিক আছে খাবো। এই যে হ্যাঁ বলতেছো কিংবা না বলতেছো এগুলো তো কোনো প্রশ্নের উত্তর না, প্রশ্নের জবাব না। যদি প্রশ্নের জবাবে হ্যাঁ না বলো তখন সেটার জন্য লিখি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আর যদি কোনো প্রশ্নের জবাব না হয়ে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিংবা কোনো একটা ধরো গিয়ে লাইক দ্যাট ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? ধরো গিয়ে আমি তোমাকে বললাম যে গো টু ইউর ক্লাস, তুমি তোমার ক্লাসে যাও, তুমি বললা ইয়েস, হ্যাঁ আমি যাচ্ছি। কেবল তুমি বললা না আমি যাবো না। এখন এই যে কোনো অ্যাসারেটিভ কিংবা কোনো ইম্পারেটিভ বাক্যের প্রেক্ষিতে যদি ইয়েস নো বলা হয় তখন সেক্ষেত্রে আমরা এটার জন্য লিখি অ্যাগ্রিড অথবা ডিসঅ্যাগ্রিড। তার মানে আমার মা যখন আমাকে বলছিল আজকে দুপুরবেলা তিতা করলা দিয়ে ভাত খাবা, তখন তুমি যখন বলছিলে ইয়াস, তার মানে হচ্ছে তুমি মূলত দেখো তুমি মূলত তোমার মায়ের কথার সাথে অ্যাগ্রি করছো। ক্লিয়ার? এই বুঝছি। তারপর প্রশ্নের উত্তর ইয়াস, রিপ্লাই দ্য অ্যাফার্মেটিভ। প্রশ্নের উত্তর না বলে অন্য কোনো কথার প্রেক্ষিতে ইয়াস, সাধারণত এটা অ্যাগ্রিড হয়। যদি এটা ইয়াসের পরিবর্তে অ্যানশিওরড হয় এটা ভিন্ন কথা, আমরা প্র্যাকটিস করতে গিয়ে দেখবো। আশা করি ইয়াস নো একটু বুঝছো। ক্লিয়ার? তাহলে ইয়াসের জন্য অ্যাগ্রিড কখন হয়, কখন রিপ্লাই দ্য অ্যাফার্মেটিভ হয়, আর নোর জন্য কখন রিপ্লাই দ্য নেগেটিভ, আর কখন ডিসঅ্যাগ্রিড হয়। আশা করি বুঝে গেছি। এবার আমরা যেমন স্যার নিয়ে কথা বলবো, স্যার। এখন এই স্যার নিয়ে কথা বলতে গেলে আমাদের আগের প্রাচীন ইংলিশ বলে
ব্রিটিশ ইংলিশে বলা হয়তো যে স্যার থাকলে দুইটা জিনিস দিবা, বলে কি কি দিবা ভালো করে বুঝো। আমি তো অন্যভাবে বলি, দেখো এদিকে। ধরো স্যার থাকলে বলা হয় এক নাম্বার বলা হয় অ্যাড্রেসিং এস স্যার লিখতে পারবা, অ্যাড্রেসিং এস স্যার, অ্যাড্রেসিং এস স্যার। আবার স্যার থাকলে রেসপেক্টফুল লিখতে পারবা, হ্যাঁ রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি। দেখো এখন প্রশ্ন হচ্ছে স্যার, স্যার থাকলে অ্যাড্রেসিং এর স্যার কখন হয়, স্যার থাকলে রেসপেক্টফুলি কখন হয়, ভালো করে বুঝো। এখন আমাদেরকে ব্রিটিশ গ্রামার বলে যে দেখো যদি এই স্যার দিয়ে তোমার অরিজিনাল টিচার বোঝায় তাহলে তুমি লিখবে রেসপেক্টফুলি। তার এক স্টুডেন্ট ক্লাসরুমের সামনে বাইরে থেকে বলছে মে আই কামিং স্যার, আমি কি আসবো স্যার, এই স্যারের জন্য তুমি কি লিখবা রেসপেক্টফুলি। কিন্তু যদি এটা তোমার টিচার না হয়ে যদি অন্য কোনো ক্ষেত্রে স্যার হয়, কিরকম বোঝায় বলি। ধরো তুমি রেস্টুরেন্টে খাইতে গেছো, রেস্টুরেন্টে খেতে বসার পরে ওয়েটার এসে তোমাকে বলছে আসসালামু আলাইকুম স্যার, কি খাবেন স্যার, আর কিছু দিব স্যার। দেখো তো ওই রেস্টুরেন্টে যে ওয়েটার ভাই আছে সে যে তোমার বলতেছে কি খাবেন স্যার আর কিছু দিব স্যার, তুমি কি আসলে ওর স্যার লাগো, বলে না স্যার আসলে তুমি তো ওর স্যার না। তাহলে তোমাকে যে স্যার ডাকছে, এই যে তুমি যে আসলে তার টিচার না কিন্তু তোমাকে টিচার ডাকছে, স্যার ডাকছে, সেক্ষেত্রে তুমি লিখবে অ্যাড্রেসিং এস স্যার, বুঝে গেছে। তবে আধুনিক ব্রিটিশ গ্রামার থেকে এবার আমেরিকান গ্রামার বলে কি জানো, আমেরিকান গ্রামার বলে তোরা স্যার ডাকছে, বলে ডাকছে তো, তোর স্যার ডাকলে তোর সম্মান করছে না, করছে তো, তা তো কাহিনী করার দরকার কি, তুই স্যার দেখলেই রেসপেক্টফুল লিখবি। ক্লিয়ার? তার মানে কি বললাম, তার মানে আমেরিকান গ্রামার বলে স্যার দেখলে রেসপেক্টফুলি লেখা যাবে, কোনো সমস্যা নাই। আর ব্রিটিশ গ্রামার বলে যে স্যার দেখলে যদি এটা স্যারকে এটা যদি টিচার বোঝাইতে রেসপেক্টফুলি, টিচার না বুঝাইলে অ্যাড্রেসিং এর স্যার। এবার তোমার যেটা ভালো লাগে তুমি এটা লাগাইতে পারো, বাট আমার কাছে মনে হয় শর্টকাট হিসেবে স্যার দেখলে রেসপেক্টফুলি দাগানোই ভালো। ক্লিয়ার? এবার এখান থেকে আরেকটা কথা আসে, দেখো এদিকে মাঝে মাঝে আমরা দেখি, মাঝে মাঝে আমরা একটা জিনিস দেখি প্রায় সময়, দেখো এদিকে। ধরো আমি তোমাকে একটু অন্যভাবে বলি, এই জায়গা থেকে আসি। একটা হচ্ছে অরিজিনাল পরিচয় আর একটা হচ্ছে অ্যাড্রেসিং ওয়ার্ড। অ্যাড্রেসিং ওয়ার্ড মানে কি, যা সম্বোধন সূচক একটা শব্দ, রাইট? লাইক দ্যাট। ধরো আমি তোমাকে বললাম, মুখে মুখে বলি, শুনো বুঝবা, প্র্যাকটিস করতে গেলে তখন আমরা প্র্যাকটিস করতে গেলে আরো বেশি পাকাপোক্ত হবে ইনশাল্লাহ। এবার ধরো আমি যদি তোমাকে এভাবে করে বলি, মাই ফাদার আমার বাবা, সেড টু মি আমার বাবা আমাকে বলছে, হাউ আর ইউ মাই সান তুমি কেমন আছো। তাহলে দেখো আমার বাবা আমারই বলছে, তার মানে আমার বাবা যেহেতু আমি তার ছেলে, তার ছেলে সে এসে বলতেছে আমার ছেলে কেমন আছো, ঠিক আছে। আরেকটা হচ্ছে মাই ফাদার, বললাম ধরো গিয়ে বললাম যে সেড টু এ স্ট্রিট বয়, আমার বাবা একটা স্ট্রিট বয় বা একটা পথশিশুকে বললো হাউ আর ইউ মাই সান আমার পুত্র তুমি কেমন আছো। এখন দেখো তো 2 নাম্বার যখন বলছি মাই সান, এটা কিন্তু বাবা তার ছেলেকে বলতেছে না, বাবা বলতেছে একটা পথশিশুকে, পথশিশুকে জাস্ট আদর করে বলার জন্য বলছে। যদি কখনো এরকম অ্যাড্রেসিং কোনো ওয়ার্ড, অ্যাড্রেসিং কোনো সেন্টেন্স ইউজ করা হয়, তখন সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে অ্যাড্রেসিং অ্যাজ মাই সান, রাইট, মাই ফাদার আক্স দ্য স্ট্রিট বয়, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। বুঝে গেছে? তার মানে সোজা কথা হচ্ছে অরিজিনাল পরিচয় হলে সেক্ষেত্রে এটা অ্যাড্রেসিং অ্যাজ লেখা যাবে না, আর যদি কাউকে জাস্ট ডাকার জন্য ডাকছে সেটা আসলে অরিজিনাল না, তখন সেক্ষেত্রে অ্যাড্রেসিং অ্যাজ দিবা আর কি। ক্লিয়ার? গেল। সো ইয়েস নো স্যার, অ্যাড্রেসিং ওয়ার্ড। আমার মনে হয় মোটামুটি কথাবার্তা ক্লিয়ার। আর টুকটাক কিছু থাকলে টুকটাক কিছু কথাবার্তা আছে যেগুলো আমরা প্র্যাকটিস করতে করতে দেখবো ইনশাল্লাহ। ক্লিয়ার? তো আমার মনে হয় প্যাসেজ ন্যারেশন একটু পর্যন্তই আলোচনা শেষ, এরপরে হচ্ছে পুরোটাই প্র্যাকটিস। আমরা এরপরে ক্লাসে প্র্যাকটিস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।